আগুনের কথা শুনে গোলাপজান বিছানা থেকে দৌড়ে নিচে নামে। কাউকে কিছু না বলে শাড়ি পরা অবস্থায় দৌড়াতে থাকে। যখন সে নিচে নামতে নেয়, মাথা থেকে ঘোমটাটা পরে শাড়িটি মাটিতে লুটতে থাকে। পরনে লাল টুকটুকে শাড়ি, আলতারাঙা খালি পা জোড়া, ধাপ ধাপ পা ফেলে নিচে নামছে। দেখতে কি মায়াবী লাগছে। নিচে নামতেই মাথার খোপাটা খুলে যায়, যেটা মা নিজে সকালবেলা গোলাপ ফুল দিয়ে বেঁধে দিয়েছিল। মান্না তো গোলাপের পিছনে পিছনে ছুটছে, যেন মেয়েটা পড়ে ব্যথা না পায়। কিন্তু ধরার আগেই তামার তৈরি গেটের সঙ্গে গোলাপ ধাক্কা খায় এবং কপাল বেয়ে রক্ত ঝরতে থাকে। পড়ার আগেই হাসান মান্নাত ধরে ফেলে গোলাপকে। এই 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 মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে কেউ নিজের ক্ষতি করে? কথা বলছো না কেন? এই জান্নাত! পুরো মঞ্জিল বাড়ির লোকজন জড়ো হয়ে আছে হাসান মান্নাতের কামরায়। সবাই অপেক্ষা করছে গোলাপের চেতনা ফেরার। বাড়িতে গ্রামে ডক্টর আনা হয়েছে। গোলাপের পালস চেক করে জানায় প্রেশার লো হয়ে গেছে। যে কোনো বিষয়ে নিয়ে মেয়েটা ভয় পেয়ে গেছে, তাই এমনটা হয়েছে। আর মাথায়ও চোট পেয়েছে, তাই একটু দুর্বলও বটে। গোলাপ চোখ মেলে দেখে মান্নাতের কোলে তার মাথা। মান্নাত তার খোলা চুলে হাত বুলাচ্ছে, আর পায়ের সামনে ডক্টর, বাড়ির বাকিরাও দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে পড়ল কিছুক্ষণ আগের কথা। দৌলা দৌড়ে এসে জানায়, ভাইজান, আপনার শ্বশুর বাড়িতে আগুন লাগছে, পুরা বাড়ি দাউ দাউ করে জ্বলতাছে। ওই মুহূর্তে মান্নাত মেহেরবানের সঙ্গে কথা বলছিল কামরার দরজায় দাঁড়িয়ে, আর সেই সুবাদে কথাটা স্পষ্ট শুনে ফেলে গোলাপজান। আমি বাড়ি যাব। আমার আম্মা আব্বা কেমন আছে? আমি যাব বাড়ি, আমাকে নিয়ে যান দয়া করে। হ্যাঁ যাবে, একটু শান্ত হও। বাদল, গাড়ি বের করো। মান্নাত তার ড্রাইভারকে ডাকলো, কিন্তু মেহেরবানের এইসব মোটেও পছন্দ হচ্ছে না। মেয়েটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই সব হুলস্থুল করে রেখেছে। বাইন্না বাড়ির সামনে একটি সাদা গাড়ি এসে থামে। গাড়ি থেকে লাল শাড়ি পরা একটি নতুন বউ নামে। দৌড়ে বাড়ির ভেতরে যেতে নেয়, কিন্তু মান্নাত গোলাপের হাত ধরে ফেলে, কারণ পুরো বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। এখনো ধোঁয়া উঠছে বাড়ির টিনের উপর দিয়ে। টিনগুলো পুড়ে ভেঙে ভেঙে গেছে, এখনো খুলে খুলে পড়ছে। বাড়ির গাছগুলো পুড়ে একাকার অবস্থা, যা দেখে গোলাপজানের বুকটা হাহাকার করে উঠল। আমার আম্মা আব্বা কোথায়? ওরা ওরা বেঁচে আছে তো? এই বলে মাটিতে ধপ করে বসে পড়ে গোলাপ। মান্নাত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়াবিনীর দিকে। কি মোহমায়া ছড়িয়ে আছে চারপাশে। গোলাপজান মাটিতে বসে চোখের পানি ফেলছে, আর চেয়ে আছে তার আব্বার ভিটা বাড়ির দিকে, যেখানে কেটে গেছে তার মধুর সময়গুলো। ওই তো আব্বা এলো সাইকেলে করে বাজার থেকে, ব্যাগ ভর্তি বাজার নিয়ে। আম্মা ছুটছে গোলাপের পিছনে ভাতের থালা নিয়ে। গোলাপ, আয় মা, এইটুকু মাত্র ভাত রয়েছে, খেয়ে যা, নয়তো মা মরে যাব। ওফো আম্মা, তোমাকে না বলেছি এই কথাটা বলবে না। কি হয়েছে? কে কি বলেছে আমার গোলাপ রানীকে? দেখো না আব্বা, আম্মা খালি মরার কথা মুখে আনে। গুলবাহার, কেন বলো মরার কথা? আমরা তো সারা জীবন ভূত হয়ে গোলাপের কাছেই থাকবো। আব্বা তুমিও? বোরহানুদ্দিন হা হা করে হেসে উঠলেন। সবাই মিলে হাসতে লাগলো। কি সুন্দর ছিল সেই দিনগুলো। রাত হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে, বলল মালিক। মান্নাত হাত উঁচিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি দেখছি। আস্তে করে গোলাপের পাশে যেয়ে বসে মান্নাত। এখানে কেউ বেঁচে নেই, 3টা লাশ পাওয়া গেছে। কথাটা শোনা মাত্র গোলাপ চোখ বন্ধ করে কানে হাত দেয়। মান্নাত আবারও বলা শুরু করে, ধারণা করা যাচ্ছে একজন মহিলা আর 2জন পুরুষ। কারো মুখ স্পষ্ট নয়, খুব বিচ্ছিরিভাবে পুড়ে গেছে গা। বাড়ি চলুন। কি? আমি বাড়ি যাব? হঠাৎ গোলাপের মুখে এমন কঠিন কথার স্বর শুনে মান্নাত একটু অবাক হয়েছে। বাদল, গাড়ি ঘোরাও, বলল গোলাপের দিকে তাকিয়ে মান্নাত। গোলাপ কামরায় এসে চুপচাপ বিছানার এক কোণায় শুয়ে পড়েছে। বিয়ের শাড়ি গহনা কিছুই খুলেনি। মান্নাত ঘরে এসে দেখে গোলাপের ক্লান্ত মুখখানা, এখনো চোখের নিচে পানির দাগগুলো স্পষ্ট, শুকিয়ে গালের সাথে লেগে আছে। কি মায়াবী লাগছে মেয়েটাকে। মান্নাত ধীরে ধীরে এগোয় গোলাপের দিকে। সামনে যেয়ে দেখে গোলাপের পায়ে কাদা লেগে আছে। ওয়াশরুম থেকে একটি মগে করে পানি নিয়ে আসে। পানিতে হাত দিয়ে দেখে পানি অনেক ঠান্ডা, তাই দেরি না করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে দেখে আয়না বসে আছে প্রথম সিঁড়িতে। এই মেয়ে, একটু গরম পানি করে নিয়ে এসো তো। আয়না ফিরে উপরে তাকায়, দেখে মান্নাত দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। আয়না অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখছে মান্নাতকে। ধুর, এই বলে মান্নাত আবারও গোলাপের কাছে চলে আসছে। এসে আস্তে করে মাথার পাশে বসে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ধীরে ধীরে চুলগুলো ঠিক করে দিল, যেন তার প্রিয়তমার ঘুম না ভাঙে। আসবো? মান্নাত দরজার দিকে তাকিয়ে বলে, আসো, এখানে রাখো। আমি কি কোনো সাহায্য করতে পারি? না, লাগবে না, আমার বউ, আমি দেখে নিব। কথাটা যেন আয়নার বুকে ছুরির ন্যায় লাগলো। এই তো 3 বছর আগের কথা।
ফুপু আম্মাকে বলছিল আয়নাই হবে হাসান মঞ্জিলের পুত্রবধূ। সেই থেকে আয়না স্বপ্ন দেখে আসছে এই বাড়ির ছেলে তার। অথচ এটা কি হলো তার সাথে? কোথাকার কোন মেয়ে এসে পুরো হাসান মান্নাতকেই দখল করে নিল। কি হলো, যাও। মান্নাতের ধমক খেয়ে আর 1 মিনিটও দাঁড়ায় না আয়না। রান্নাঘরে 3 বিবিসি রান্না করছে, আঞ্জুমান, পরিবিবি, রাজিয়া বেগম। সবাই রাগে ফুঁসছেন। কি ভেবেছিল আর কি হলো? এই মান্নাত এসে সব ওলটপালট করে দিল। সব নষ্টের মূল আফায়। বলল আঞ্জুমান, হ্যাঁ যদি দুলা ভাইয়ের কইতো এই বিয়েতে হ্যাঁ রাজি না, তাইলেই কাম হইতো। কিন্তু আফায় কিছুই কয় নাই। এর মধ্যে পরিবিবি বলে উঠে, আল্লাহ জানে আফার মাথাত কি ঘুরতাছে। কিন্তু রাজিয়া বেগম কিছুই বলছে না, আনমনে লাউ কেটে যাচ্ছে। তার কোনো অভিব্যক্তি নেই। রাজিয়া বেগম ভীষণ চালাক মানুষ, কথা তেমন বলে না, কিন্তু কাজ করে ফেলে বিরাট বিরাট। বাকি 2 বউয়ের থেকে আলাদা সে। যে কেউ দেখলে ভাববে সে এক আদর্শবান মানুষ। আম্মা আসবো? 3 জনই পিছন ফিরে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে পাখি, পরনে রাজিয়া বেগমের দেওয়া একটি কমলা রঙের শাড়ি। দেখতে ভালোই লাগছে, মাথায় ঘোমটা টানা। আসো, বললেন রাজিয়া বেগম। আর বাকি 2 জন তেমন পাত্তা দিলেন না। যে যার মতো কাজ করে যাচ্ছে আর মুখ চালাচ্ছেন। রান্নাঘরটা বিশাল বড়। পাখি ঘুরে ঘুরে দেখছে। আম্মা, আমি করি? কি মানে? আমি লাউ কাটি? না, তোমার এগুলো করতে হবে না। তুমি বরং দেখে আসো মান্নাতের বউ কি করে। মেয়েটা বিয়ে হতে না হতেই বাপ মা হারাইলো। এদিকে মান্নাত গরম পানি আর নর্মাল পানি মিক্সড করে সহনীয় করে নিল, যাতে করে তার জান্নাতের পায়ে গরম না লাগে। সুন্দর করে পাগুলো ধুয়ে একটি সাদা তোয়ালে দিয়ে পাগুলো মুছে দিল। গোলাপ কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তার ঘুম অনেকটা গভীর হয়ে গেছে এখন। দরজায় দাঁড়িয়ে দেখছিল পাখি জীবন কোথা থেকে কোথায় নিয়ে আসছে তাদের 2 সইকে। দীর্ঘশ্বাস ফেলে দরজায় টোকা দিল পাখি। আসবো? মান্নাত দেখলো দরজায় শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে, ঘুমটা দেওয়া, মুখটা দেখা যাচ্ছে না। কে? আমি, পাখি। ও, আসো। পাখি যেয়ে গোলাপের পায়ের কাছে বসে। মেয়েটার চোখ ভরে আসে কান্নায়। দুষ্টামির ছলে বলতো 2 জন এক বাড়িতে বিয়ে করবে, কিন্তু এটাই যে তাদের ভাগ্যে লেখা ছিল, তাও আবার এভাবে। তুমি তো ওর বান্ধবী, তাই না? পাখি চোখ মুছে তাকায় মান্নাতের দিকে। জি। ওর শাড়িটা বদলে দাও, আমি বাহিরে যাচ্ছি। এই বলে মান্নাত ঘরের দরজা ভিড়িয়ে চলে যায়। পাখি গোলাপজানের শাড়ি পাল্টে একটা খয়েরি রঙের টাঙ্গাইল শাড়ি পরিয়ে দেয়। ফর্সা গায়ে শাড়িটি ফুটে আছে। যেই না চুলগুলো ঠিক করে বেনি করতে যাবে, তখনই গোলাপ চোখ মেলে তাকায়। চোখ খুলে প্রথমে উপরের ঝাড়বাতির দিকে চোখ যায়। পাশে ফিরে পাখিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে পাখির কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, পাখি রে, আম্মা আব্বা আর নাই রে, আমার আর কেউ নাই, সব শেষ। আমি কিভাবে বাঁচবো সই? এই দুনিয়ায় যে আমি এতিম হয়ে গেলাম। আব্বা আম্মা কিভাবে পারলো আমাকে ফেলে যেতে? আমাকে নিল না কেন? এমনি কইস না সই, আল্লাহ যা করে আমগো ভালার লাগিয়েই করে। একটু শান্ত হবইন। কান্নার শব্দ শুনে মান্নাত হন্তদন্ত হয়ে কামরার সামনে আসে। দরজা পর্যন্ত এসে থেমে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পটির 6 পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। যেহেতু জীবনের প্রথম গল্প লিখছি, গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটার নেক্সট পার্ট পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।